মুভির শুরুতেই মহাকাশে একটি বিশাল স্পেসশিপ দেখানো হয়, যা পৃথিবী থেকে কোনো এক ভিন্ন গ্রহে সম্পদ গ্রহণ করতে যাচ্ছিল। শিপের ভেতরে সমস্ত অ্যাস্ট্রোনট যাত্রীরা নিজেদের হাইবারনেশন পডে ঘুমিয়েছিল। শিপটি অটোপাইলটে তার গন্তব্যের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে কিছু উল্কাখণ্ড এসে শিপে ধাক্কা মারে, যার ফলে শিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যালেন্স হারিয়ে যায়। তাই শিপের এআই সিস্টেম সমস্ত অ্যাস্ট্রোনটদের পড শিপ থেকে লঞ্চ করে দেয় এবং কাছের কোনো অজানা গ্রহে তাদের এমার্জেন্সি ল্যান্ডিং শুরু করায়। সেই এক পডেই আমরা অ্যান্ডি নামের এক ব্যক্তিকে দেখি, যে এই দুর্ঘটনার কারণে ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতেই পারছিল না কি হয়েছে। সে কিছু বোঝার আগেই পডের রোবোটিক আর্ম তাকে স্পেস স্যুট পরিয়ে দেয় এবং ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত করতে থাকে। অ্যান্ডি যখন বাইরের দিকে তাকায়, সে তখন দেখতে পায় অনেকগুলো পড তার মতোই দ্রুত গতিতে ওই অজানা গ্রহের দিকে এগোচ্ছে, কিন্তু পডগুলোর স্পিড এত বেশি ছিল যে তাদের আগুন ধরে যায়। তবে অ্যান্ডির স্পট কোনোভাবে টিকে যায় এবং গ্রহটির দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু অ্যান্ডির স্পট সরাসরি একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়, ফলে একটা ক্র্যাশ ল্যান্ডিং হয় এবং অ্যান্ডি অজ্ঞান হয়ে পড়ে। তবে অ্যান্ডি তখনই পুরোপুরি ঠিক ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে তার চারপাশে আর কোনো পড নেই। এতে অ্যান্ডির মনে আতঙ্ক জন্মাতে থাকে। তখন তার স্যুটের এআই, যার নাম লিওনার্ড, অ্যান্ডিকে পড থেকে বাইরে বের হতে বলে, কারণ ক্র্যাশ ল্যান্ডিংয়ের ফলে পডে সমস্যা দেখা দিয়েছিল। অ্যান্ডি বাইরে বেরোনোর জন্য পডের গেট খুলতে চেষ্টা করে, কিন্তু কোনো কারণে গেটটা লক হয়ে গিয়েছিল। অ্যান্ডি অনেক চেষ্টা করে, কিন্তু খোলা যাচ্ছিল না। তাই অ্যান্ডি পডের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই কাঁচটা এতটাই শক্তিশালী ছিল যে ভাঙা খুব কঠিন ছিল। তখন অ্যান্ডি তার এমার্জেন্সি কিট চেক করে, যাতে সে কোনো কিছুর সাহায্য নিতে পারে, কিন্তু সে দেখে তার কিটে অনেক স্টুল এবং ফেয়ারগানও নেই, কারণ অ্যান্ডি ছিল একজন সাধারণ ইঞ্জিনিয়ার। তাই তাকে ওই স্পেশাল সরঞ্জাম দেওয়া হয়নি, যা অন্যদের দেওয়া হয়েছিল। এরপর অ্যান্ডি ফায়ার এক্সিটিং সুইচার দিয়ে সেই কাঁচ ভেঙে ফেলে এবং পড থেকে বাইরে বের হতে থাকে, কিন্তু তখনই পডটা একপাশে উল্টে যায়। ভয়ে অ্যান্ডি আবারও পডের ভিতরে ফিরে আসে, কিন্তু সেই সময় তার স্যুট কাঁচে আটকে ছিঁড়ে যায়, যার ফলে স্যুটের ভেতরে থাকা অক্সিজেন দ্রুত লিক হতে শুরু করে। লিওনার্ড সঙ্গে সঙ্গে অ্যান্ডিকে সতর্ক করে। অ্যান্ডি দ্রুত স্যুটের ছেঁড়া অংশে রিপেয়ারিং স্প্রে ব্যবহার করে, যা স্যুটটিকে বাইরে থেকে পুরোপুরি সিল করে দেয়। এরপর অ্যান্ডি অনেক কষ্ট করে সেই পড থেকে বাইরে বের হয় এবং সাহায্যের আশায় চারপাশে তাকাতে থাকে, কিন্তু দূর দূর পর্যন্ত কেউ ছিল না। ঠিক তখনই অ্যান্ডির চোখে পড়ে আকাশে ওদের ক্ষতিগ্রস্ত স্পেসশিপ, যা এসে সোজা এই গ্রহে ক্র্যাশ করেছে। তারপর অ্যান্ডি লিওনার্ডকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় এবং কোন গ্রহে আছি? তখন লিওনার্ড তাকে জানায়, এটি একটি অজানা গ্রহ, এটির সম্পর্কে মানুষের কাছে কোনো তথ্য নেই। এটা শুনে অ্যান্ডি আরও দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই দূরে একটি চকচকে কিছু দেখতে পায়। তাই অ্যান্ডি সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। কিছুটা এগিয়ে গিয়ে অ্যান্ডি দেখতে পায় তার শিপের মতো জ্বলন্ত ধ্বংসাবশেষ, আর সেখানে সে একটি পডও দেখতে পায়, কিন্তু তাতে কেউ ছিল না। অ্যান্ডি সেই পড থেকে তার পরবর্তী যাত্রার জন্য অক্সিজেন ট্যাঙ্ক বের করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ অ্যান্ডির সামনে একটা লাশ এসে পড়ে, যেটা দেখে অ্যান্ডি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে ইতিমধ্যে পড থেকে অক্সিজেন ট্যাঙ্ক বের করে ফেলেছিল। তবে অ্যান্ডি দেখে যে ট্যাঙ্কটি একপাশে ভাঙা, যার ফলে তার সমস্ত অক্সিজেন বেরিয়ে গেছে। তাই হতাশ হয়ে অ্যান্ডি আবার সেই চকচকে জিনিসটার দিকে এগোতে শুরু করে। তবে অ্যান্ডি একটা জিনিস খেয়াল করে না, সেই পডে নখের দাগ ছিল। এরপর অ্যান্ডি ঝড়ের ভেতর দিয়ে নিজেকে রক্ষা করে অবশেষে সেই চকচকে জিনিসের কাছে পৌঁছে যায়। তবে যেটা দেখে অ্যান্ডি খুব খুশি হয়ে যায়, কারণ সেটা আসলে কিছু লাইট ছিল, যেগুলো ডোয়েন নামের এক অ্যাস্ট্রোনট লাগিয়েছিল। ডোয়েনও তার সামনে কাউকে জীবিত দেখে খুশি হয়ে যায়। ডোয়েন অনেক ধরনের যন্ত্রপাতি জড়ো করেছিল, যার সাহায্যে সে পৃথিবীতে মেসেজ পাঠাচ্ছিল। ডোয়েন বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল যে এমন কিছু ঘটতে পারে, কারণ কোম্পানি খরচ বাঁচানোর জন্য শর্টকাট রুটে আমাদের পাঠিয়েছিল। এটা জানার পরেও যে এই রুটে অনেক উল্কা রয়েছে এবং তারা শিপে ধাক্কা মারতে পারে। এর উত্তরে অ্যান্ডি বলে, তাহলে এখন আমরা কি করব? ডোয়েন বলে, অপেক্ষা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই, কারণ আমরা এখন পৃথিবী থেকে অনেক দূরে, যার কারণে আমাদের পাঠানো বার্তা পৃথিবীতে পৌঁছাতে অন্তত 6 মাস লাগবে। আর যদি তারা সবচেয়ে দ্রুতগামী স্পেসশিপ ও যদি আমাদের জন্য পাঠানো হয়, তবুও ওদের এখানে আসতে 1.5 থেকে 2 বছর লেগে যাবে। তখন অ্যান্ডি বলে, আমরা এত বছর এই প্ল্যানেটে না খেয়ে দিয়ে কিভাবে বাঁচব? এই প্রশ্নে ডোয়েন বলে, যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের সারভাইভ করতে হবে। ইভেন যদি আমাদের তৃষ্ণা মেটাতে
আমাদের প্রস্রাব খেতে হয় বা মৃতদের মাংস খেতে হয় তাও খেতে হবে। শিপে এমন অনেক জিনিস আছে যা দিয়ে আমরা সহজে টিকে থাকতে পারবো। কিন্তু এসব ভাবতেই অ্যান্ডি খুব ভয়ে ও দুশ্চিন্তায় পড়ে যায়। তখন ডোয়েন তাকে মোটিভেট করে, যার ফলে অ্যান্ডির মধ্যেও সাহস জন্মায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ অ্যান্ডির পায়ে নিচে থাকা লাইটসের কানেকশান খুলে যায়। অ্যান্ডি যখন সেটা ঠিক করছিল তখন হঠাৎ পেছন থেকে কিছু একটা এসে ডোয়েনকে টেনে নিয়ে যায়, আর অ্যান্ডি কিছু টেরই পায় না। ডোয়েন যে বাঁচার পুরো পরিকল্পনা করে বসেছিল, অ্যান্ডি যখন পেছনে তাকায় তখন সে দেখে ডোয়েন কোথাও নেই। সে ভাবে হয়তো ডোয়েন আশেপাশেই কোথাও গেছে। তখন অ্যান্ডি দেখে যে পৃথিবীতে পাঠানোর জন্য তৈরি করা ম্যাচেস রেডি হয়ে গেছে, তাই সে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই ম্যাচেস পাঠিয়ে দেয়। তখন লিওনার্ড তাকে জানান দেয় যে তার অক্সিজেন এখন কম, খুব তাড়াতাড়ি অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তাই অ্যান্ডি শিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ডোয়েন আগেই বলেছিল যে শিপে সার্ভাইভ করার মতো অনেক কিছু আছে, আর হয়তো অক্সিজেন ট্যাঙ্কও পাওয়া যেতে পারে। অ্যান্ডি অনেকক্ষণ ধরে ডোয়েনের অপেক্ষা করছিল, কিন্তু তার এখন অক্সিজেন ভীষণ দরকার, তাই সে শিপের দিকে রওনা দেয়। যাওয়ার সময় অ্যান্ডি ডোয়েনের ফেয়ার গানটিও সঙ্গে নিয়ে নেয়। পথে যেতে যেতে সে বেঁচে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারোর সাথে তার যোগাযোগ হয় না। এতে সে হতাশ হয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই সে কারোর আওয়াজ শুনতে পায়। তার যোগাযোগ হয় নাওমি নামের এক মেয়ের সঙ্গে। নাওমি তাকে বলে, আমার সাহায্যের দরকার, আমার পা খারাপভাবে পটে আটকে গেছে, যার কারণে আমি এখানেই বন্দি। আমি কোনো সাহায্য ছাড়া এখান থেকে বের হতে পারবো না, প্লিজ এসে আমাকে বাঁচাও। অ্যান্ডি রাজি হয়ে যায়, কিন্তু যখন নাওমি তার লোকেশন পাঠায় তখন লিওনার্ড অ্যান্ডিকে সেখানে যেতে মানা করে দেয়, কারণ অ্যান্ডির অক্সিজেন এখন অত্যন্ত কম। এই পরিমাণ অক্সিজেনে নাওমির কাছে পৌঁছানো অসম্ভব। তখন লিওনার্ড অ্যান্ডিকে বলে, তোমাকে আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। কিন্তু অ্যান্ডি বলল, আমার শিপে যাওয়া উচিত। সে নাওমির কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে, আমার কাছে খুব কম অক্সিজেন আছে, আমি যদি তোমাকে বাঁচাই তাহলে নিজেই মারা যাব। তখন নাওমি কাঁপা কাঁপা কণ্ঠে অনুরোধ করে, প্লিজ অ্যান্ডি, আমাকে ছেড়ে যেও না। আমার কাছে একটা অ্যাস্ট্রো অক্সিজেন ট্যাঙ্ক আছে, যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তখন অ্যান্ডি রাজি হয়ে যায় এবং নাওমির লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন রাত হয়ে গেছে আর অ্যান্ডি কথা বলতে বলতে এগিয়ে চলছিল, কিন্তু হঠাৎ করেই অ্যান্ডির মনে হয় যেন কেউ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে সঙ্গে সঙ্গে লিওনার্ডকে বলে, দ্রুত স্ক্যান করে চেক করো কিছু আছে কি। কিন্তু লিওনার্ড জানায়, দুঃখিত, আমার কাছে এই স্ক্যানিং ফিচার নেই। তখন নাওমি বিরক্ত হয়ে বলে, এই এআইটা অনেক পুরনো, কোম্পানি বাজেট বাঁচাতে পুরনো সিস্টেম দিয়েছে। অ্যান্ডি বুঝতে পারে হয়তো এটা তার ভ্রমই ছিল, তাই সে আবার হাঁটতে থাকে। কিন্তু পথেই আবারও তার মনে হতে থাকে এই জায়গায় সে একা নয়, কিছু একটা আছে। হঠাৎ করে সে নিচে তাকিয়ে দেখে মাটিতে কিছু ছোট্ট ছোট্ট গর্ত। সে যখন সেই গর্তগুলোর পেছনে হাঁটতে শুরু করে তখন একটা বড় গহ্বরের সামনে গিয়ে পড়ে। সেই গহ্বরের চারপাশে বিশাল জলের মতো কিছু একটা মাকড়সার মতো অদ্ভুত আকৃতি ছড়িয়েছিল। সেই দৃশ্য দেখে অ্যান্ডির শরীর হিম হয়ে যায়। সে ভয়ে পেছনে হাঁটতে শুরু করে। তখন অ্যান্ডিও নাওমিকে বলে, এখানে হয়তো মাকড়সার মতো কিছু এলিয়েন আছে। নাওমি বলে, যেখানেই থাকো থেমো না, শুধু এগিয়ে চলো। কিন্তু কয়েক পা এগিয়ে যেতেই অ্যান্ডির আবার মনে হয় কিছু একটা তার আশেপাশে আছে। এবার সে অদ্ভুত কিছু শব্দও শুনতে পায়, চারিদিকে শুধু জাল আর জাল। অ্যান্ডির ভয় আরও বেড়ে যায়। হঠাৎ তার সামনে দিয়ে কিছু একটা দৌড়ে যায়। অ্যান্ডি তৎক্ষণাৎ তার লাইটস বন্ধ করে লুকিয়ে পড়ে। ঠিক তখনই নাওমি ভয়ে বলে ওঠে, অ্যান্ডি, আমার স্ক্যানারে আমি দেখতে পাচ্ছি আমাদের টিমের কয়েকজন তোমার দিকে এগিয়ে আসছে। নাওমিও তাদের বডিতে থাকা ট্যাঙ্কার দিয়ে স্ক্যান করছিল। সে বলে, তারা একদম তোমার সামনে, কিন্তু কেউ কোনো রেসপন্স দিচ্ছে না। অ্যান্ডি ওদের দেখতে পাচ্ছিল না, তাই সেই লিওনার্ডকে বলে, তাদের ট্যাঙ্কারগুলোর সাথে লিঙ্ক করো। লিঙ্ক হতেই অ্যান্ডি দেখে ট্যাঙ্কারগুলো মাত্র 100 মিটারের মধ্যে। ঠিক তখনই নাওমি ভয়ঙ্কর সত্য জানিয়ে দেয়, তুমি এখন পালাও। অ্যান্ডি, ওরা মৃত, মানে ওরা আমাদের টিম না, কিছু অন্য কিছু। কিন্তু ভয়কে পেছনে ফেলে অ্যান্ডির ভেতরে জন্ম নেয় জানার আগ্রহ। সে দেখতে চায় ওরা আসলে কি। তাই সে ফ্লেয়ার গানটা নিয়ে ওপরের দিকে গুলি ছোঁড়ে, যেন আলোয় সেই জিনিসটাকে দেখতে পারে। আর তখনই যা দেখে, অ্যান্ডির গলা শুকিয়ে যায়, চোখ ছানা বড়া, শরীর কাঁপতে থাকে। সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর এলিয়েন ক্রিয়েচার, অর্থাৎ এই জন্তুটাই তাদের টিমের সদস্যদের হত্যা করেছে এবং খেয়ে ফেলেছে। অ্যান্ডি আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। পেছনে সেই এলিয়েন দানবটাও তাড়া করছে।
দৌড়তে দৌড়তে হঠাৎ করে অ্যান্ডি পড়ে যায় এক পাহাড়ি ফাটলে। সে ভাবে আমি বেঁচে গেছি, কিন্তু সেই দানবটাও ওপরে থেকেই হামলা চালাতে থাকে। অ্যান্ডি কোনোভাবে বাঁচতে বাঁচতে আবার ছুটে পালাতে থাকে, আর তখনই স্লিপ করে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো নিচে ছিল বরফের স্তর, তাই খুব বেশি আঘাত পায় না। এখন মনে হচ্ছিল সেই দানবটির হাত থেকে সে একেবারের মতো মুক্তি পেয়েছে। ঠিক তখনই লিওনার্ড সতর্ক করে দেয়, অ্যান্ডি তোমার অক্সিজেন লিক করছে। অ্যান্ডি তৎক্ষণাৎ খেয়াল করে তার স্যুট ছিঁড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই রিপেয়ার স্প্রে দিয়ে স্যুট ঠিক করে নেয়, কিন্তু দুর্ভাগ্য স্প্রে শেষ হয়ে যায়। এখন তাকে নিজের স্যুট আরও বেশি যত্নে রাখতে হবে। নাওমি জানতে চায় কি হয়েছে বলো। অ্যান্ডি পুরো ঘটনা খুলে বলে। ঠিক তখনই ডোয়েন কমিউনিকেশনে যুক্ত হয়। সে আতঙ্কিতভাবে চিৎকার করে, অ্যান্ডি প্লিজ হেল্প করো, আমি একা লড়তে পারছি না। সে সেই ভয়ানক ক্রিয়েচারদের সঙ্গে লড়ছিল। নাওমিও অনুরোধ করে, অ্যান্ডি ডোয়েন তোমার কাছে আছে, দয়া করে ওকে সাহায্য করো। কিন্তু অ্যান্ডি একেবারে ঘাবড়ে যায়। সে বলে, না আমি যাচ্ছি না, আমি সেই দানবটার সামনে আর যেতে পারবো না। তখন নাওমি বলে, ডোয়েনের কাছে অনেক অক্সিজেন আছে, ও তোমাকে বাঁচাতে পারবে, তুমি গেলে তুমিও বাঁচতে পারো। অবশেষে অনেক দ্বিধার পর অ্যান্ডি রাজি হয়, কিন্তু পাহাড় থেকে পড়ার সময় তার জিপিএস নষ্ট হয়ে গেছে। তাই নাওমি রিমোটলি তাকে গাইড করতে শুরু করে। ডান দিকে যাও, আর একটু সামনে, বাঁ দিকে ঘোরো। অ্যান্ডি দৌড়ে ডোয়েনের লোকেশন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কোথাও ডোয়েনকে দেখতে পায় না। ঠিক তখনই একটা ফেয়ার গানের আলো আকাশে ছুটে যায়। ডোয়েন সেটা ছুঁড়ে দিয়েছিল। এখানে এসো, আমি এখানে। অ্যান্ডি দৌড়ে তার দিকে ছুটে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সেই দানবটা ডোয়েনের ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ডি সব ফেলে একটা পডের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তার চোখের সামনেই সেই এলিয়েন ডোয়েনকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অ্যান্ডি কাঁপতে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে আরেকটা ক্রিয়েচার অ্যান্ডির উপস্থিতি বুঝতে পারে, এবং এবার সে ধীরে ধীরে অ্যান্ডির দিকে এগিয়ে আসতে থাকে। অ্যান্ডির হৃৎপিণ্ড যেন কানে বেজে উঠেছে, কিন্তু হঠাৎ কাছেই থাকা এক পট স্টার্ট হয়ে যায়। তার মধ্যে আলো জ্বলতে থাকে। ক্রিয়েচার বিভ্রান্ত হয়ে সেই পটের দিকে ঝাঁপিয়ে পড়ে, এবং ক্রিয়েচারটা সেই পটে কিছুই খুঁজে পায় না। তাই সে আবার ফিরে আসে যেখানে অ্যান্ডি আগে লুকিয়েছিল, কিন্তু এবার সে দেখে এখানে কেউ নেই। অ্যান্ডি উদাও। সিন কাট করে অন্য এক পটের ভেতরে। সেখানে দেখা যায় অ্যান্ডি ভিতরে কুকড়ে লুকিয়ে আছে। আসলে নাওমি ছিল সেই ব্যক্তি যে ওই আগের পটটা চালু করেছিল, যাতে সেই দানব বিভ্রান্ত হয় এবং অ্যান্ডি নিরাপদ আরেকটা পডে লুকাতে পারে। নাওমি ছিল পুরো টিমের সুপারভাইজার, তার কাছে সব পডের কন্ট্রোল ছিল। তাই এবার সে আরও একটা পড চালু করার সিদ্ধান্ত নেয়, যাতে দানবটি দূরে সরে যায়। কিন্তু একটা ভয়ানক ভুল হয়ে যায়। সে ভুল করে সেই পডটাই চালু করে ফেলে যার ভেতরে অ্যান্ডি লুকিয়ে ছিল। পডের আলো হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করে, আর সেই আলো দেখেই দানব আবারও ওই পডের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যান্ডি দেখতে পায় তার পাশে এক মৃতদেহ রয়েছে, যেটা যেন এক দৃষ্টিতে অ্যান্ডির চোখের দিকে তাকিয়ে আছে, তাকে ভালোবাসার মতো, অথচ ভয় জাগানো ভাবে। অ্যান্ডি কাঁপতে কাঁপতে নাওমিকে বলে, নাওমি পট বন্ধ করো প্লিজ, আমি মারা যাব। কিন্তু শত চেষ্টা করেও পট বন্ধ করা যাচ্ছে না। অ্যান্ডি এখন ভেবেই নিয়েছে এটাই তার শেষ। সে জানে এবার মৃত্যু অবধারিত। ঠিক তখনই নাওমি একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে একসাথে সব পট অন করে দেয়। ফলস্বরূপ পুরো জায়গা জুড়ে আলো ঝলমল করতে থাকে। সব পডের আলো একসাথে ব্লিঙ্ক করতে থাকে, আর এতে করে ক্রিয়েচারগুলো বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতেই পারছে না কার দিকে যাবে। তারা একে একে সব পডে হামলা করতে শুরু করে। এই সুযোগে অ্যান্ডি দৌড়ে পালাতে শুরু করে শরীরের শেষ শক্তি দিয়ে। কিন্তু দুর্ভাগ্য, ক্রিয়েচাররা অ্যান্ডিকে দেখতে পায় এবং আবারও তাড়া করতে শুরু করে। অ্যান্ডি দৌড়ে দৌড়ে একটা জায়গায় পড়ে যায়। এবার মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ দানবগুলো থেমে যায়, এক কদমও এগোয় না। তারা ধীরে ধীরে ফিরে যেতে থাকে। অ্যান্ডি হতবাক হয়ে দেখে এরা হঠাৎ থেমে গেল কেন। সে খেয়াল করে সে একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় চলে এসেছে। এই এলাকায় বাতাস ভারী, নিস্তব্ধ। আর তখনই আকাশে দেখা যায় এক ঝাঁক উজ্জ্বল জোনাকি। তারা ভেসে বেড়াচ্ছে, অদ্ভুতভাবে ঝলমল করছে। অ্যান্ডি মুগ্ধ হয়ে চেয়ে থাকে, কি সুন্দর, এত শান্ত, এত রহস্যময়। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই জোনাকিরা লাল রঙে বদলে যায়, আর তারা একযোগে অ্যান্ডির দিকে ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ডি চিৎকার করে ওঠে, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার দৌড় দেয়। নাওমি তখন বলে, হয়তো এই জোনাকি থেকেই সেই দানবগুলো ভয় পায়, তাই তারা পালিয়ে গেছে। কিন্তু অ্যান্ডি বলে, না, তারা জোনাকি দেখে পালায়নি, এখানে কিছু ভয়ঙ্কর আছে, খুবই ভয়ঙ্কর। আর ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে।
হঠাৎ করে মাটির নিচ থেকে এক বিশাল মুখ খুলে যায়, আর সেই মুখ থেকে বের হয় এক ভয়ঙ্কর দানব। সে সরাসরি অ্যান্ডিকে গিলে ফেলার চেষ্টা করে। দানবটা এতটাই শক্তিশালীভাবে অ্যান্ডিকে চেপে ধরে সে এক চুলও নড়তে পারছে না। অন্য পাশে নাওমি মনিটরে এসব দেখে চিৎকার করে ওঠে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে কি করবে। নাওমি বুঝতেই পারছিল না অ্যান্ডির সাথে কি ঘটছে, আর চোখের সামনেই সেই বিশাল ক্রিয়েচারটি অ্যান্ডিকে পুরো গিলে ফেলে। এখন অ্যান্ডি সেই ক্রিয়েচারের মুখের ভেতরে। অ্যান্ডি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়। তখন লিওনার্ড তাকে ইলেকট্রিক শক দেয়, আর সেই শকের তীব্রতা এতই বেশি ছিল যে ক্রিয়েচারের ওপরেও তার প্রভাব পড়ে। তীব্র ব্যথায় ক্রিয়েচারটি অ্যান্ডিকে মুখ থেকে বের করে ফেলে দেয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অ্যান্ডি নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। সে আতঙ্কে পালাতে পালাতে একটি গুহার ভিতরে ঢুকে পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই গুহাটি ছিল সেই জোনাকি পোকার, যারা অ্যান্ডিকে দেখেই লাল হয়ে উঠছিল এবং তার উপর আক্রমণ শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে বাঁচতে অ্যান্ডি কোনো রকমে গড়াতে গড়াতে গুহার অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে এবং ফকের সেই এলাকাটি পেরিয়ে যায়। তখন লিওনার্ড তাকে জানায় যে তার কাছে আর মাত্র 3% অক্সিজেন আছে। এত অল্প অক্সিজেন নিয়ে নাওমির কাছে পৌঁছানো সম্ভব নয়। নাওমি সেটাই বলে, কিন্তু অ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে সে আগে নাওমিকে উদ্ধার করবে, কারণ ক্রিয়েচারগুলো পটগুলোর উপর আক্রমণ করছিল এবং নাওমি জীবন বিপদের মধ্যে ছিল। তাই অ্যান্ডি দৌড়তে শুরু করে নাওমির দিকে। তখন তার সমস্ত অক্সিজেন ফুরিয়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যায় এবং অবশেষে নাওমির কাছে পৌঁছে যায়। কিন্তু অ্যান্ডির তখন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। নাওমি তৎক্ষণাৎ পটের দরজা খুলে তাকে নতুন অক্সিজেন ট্যাঙ্ক দেয়, আর তখন অ্যান্ডি একটু স্বস্তি পায়। তারপর অ্যান্ডি নাওমিকে ফেঁসে যাওয়া পা বের করতে চেষ্টা করে, কিন্তু পা এতটাই শক্তভাবে আটকে ছিল যে সেটা একটুও নড়ছিল না। অনেক চেষ্টা করেও যখন কিছু হচ্ছে না, তখন অ্যান্ডি নাওমির এমার্জেন্সি কিট চেক করে। সেই কিটে এমন কিছু টুলস ছিল যেগুলো অ্যান্ডির কিটে ছিল না। সেখান থেকে একটা টুল নিয়ে অ্যান্ডি তা দিয়ে নাওমির পা মুক্ত করে ফেলে। এরপর দুজন পট থেকে বেরিয়ে আসে। অ্যান্ডি পট থেকে ফেয়ার গান ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেয়। তবে নাওমির পা ঘন্টার পর ঘন্টা আটকে থাকার কারণে এতটাই ব্যথা করছিল যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। তাই অ্যান্ডি তার পায়ে একটি রড বেঁধে দেয় যেন পায়ে সাপোর্ট থাকে। নাওমি তাকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর দুজনেই দ্রুত স্পেসশিপের দিকে দৌড়তে শুরু করে, কিন্তু সেই ক্রিয়েচারগুলো পেছনে লেগে যায় ওদের ধরার জন্য। নাওমি পায়ের ব্যথার কারণে ঠিকমতো দৌড়তে পারছিল না, তাই সে নিজের এআইকে বলে তার শরীরে ইঞ্জেকশন দিতে, যাতে ব্যথা অনুভব না হয় এবং সে দ্রুত দৌড়তে পারে। এইভাবে দৌড়তে দৌড়তে ওরা অবশেষে স্পেসশিপের কাছে পৌঁছে যায়। কিন্তু হঠাৎ নাওমি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। অ্যান্ডি তাকে ধরে ফেলে এবং আবার একসঙ্গে দৌড়াতে শুরু করে। ততক্ষণে সেই ক্রিয়েচারগুলো ওদের একদম কাছাকাছি পৌঁছে যায়। তাদের হাত থেকে বাঁচতে দুজনে স্পেসশিপের ভাঙা জানালার মধ্যে পালাতে শুরু করে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওরা আটকে পড়ে, আর তখন ক্রিয়েচারগুলো ওদের ঘিরে ফেলে। নাওমি তখন ফেয়ার গান চালিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। ক্রিয়েচারগুলো ভয় পায় না, কিন্তু আলো দেখে একটার দৃষ্টি সেদিকে চলে যায়। এটা দেখে নাওমির মাথায় বুদ্ধি আসিয়ে সে বাকি ক্রিয়েচারদের এইভাবে বিভ্রান্ত করে। ফাঁকা সময়ে তারা দৌড়ে স্পেসশিপের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ক্রিয়েচারগুলো বুঝে যায় যে তারা বোকা বানাচ্ছে। তারা আবার ওদের দিকে ধেয়ে আসে। ওরা ঠিক সময়ে স্পেসশিপের ভিতরে ঢুকে পড়লেও গেট বন্ধ করতে গিয়ে নাওমির একটু দেরি হচ্ছিল। অ্যান্ডি তখন দুশ্চিন্তায় পড়ে যায়, আর ঠিক তখনই সেই ক্রিয়েচারদের একটা দল গেটের কাছে এসে ওদের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু নাওমি ঠিক সময়ে গেট বন্ধ করে দেয়। গেট বন্ধ হওয়ার সময় এক ক্রিয়েচার গেটের মাঝে পড়ে মারা যায়। তার মৃত্যু দেখে অ্যান্ডি এমন প্রতিক্রিয়া দেয় যেন বহুদিন পর একটু শান্তি পেয়েছে। তারপর ওরা স্পেসশিপের ভিতরে ঢুকে পড়ে। ক্রাশের কারণে স্পেসশিপটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে ওরা দেখতে পায় যে স্পেসশিপের লাইট এখনও জ্বলছে, মানে ব্যাকআপ জেনারেটর এখনও চলছে। তারা যায় কার্গো হোল্ড চেক করতে, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন স্টক ছিল, এতটাই যে 10 বছর পর্যন্ত ওরা এখানে বেঁচে থাকতে পারবে। শিপের অ্যাটমসফিয়ার স্থিতিশীল ছিল, মানে ওরা হেলমেট ছাড়াই শ্বাস নিতে পারবে। এই দেখে ওরা খুব খুশি হয়, কিন্তু তখন ওরা নিচে রক্তের দাগ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল যেন কারোর মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয়েছে। ওরা সাহস করে সেই দাগের পেছনে পেছনে যায়, গিয়ে দেখে ছড়ানো ছিটানো মানুষের দেহের অংশ আর রক্তাক্ত জালির মতো কিছু পড়ে আছে। এটা দেখে ওরা বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। ঠিক তখনই আরেকটি ক্রিয়েচার সেখানে এসে পড়ে। ওরা তাকে দেখেই সঙ্গে সঙ্গে নিজেদের লাইট বন্ধ করে লুকিয়ে পড়ে।
সেই ক্রিয়েচারটি নিজের পেটের ভেতর থেকে মানুষের হাড় এবং হেলমেট বের করে, আর সেই হেলমেট ছিল ডোয়েনের। এটা দেখে নাওমি আর অ্যান্ডি দুজনেই শিউরে ওঠে। তারপর ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়। এই সুযোগে ওরা ধীরে ধীরে পালাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই আরেকটি ক্রিয়েচার হঠাৎ সেখানেই চলে আসে, তবে সেটা ওদের দেখতে পায় না। তাই ওরা উল্টো দিকে পেছন পেছন বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ অ্যান্ডির ভুলে কিছু একটা শব্দ হয়ে যায়, আর ক্রিয়েচারটা সাথে সাথে ওদের খুঁজে পায়। তৎক্ষণাৎ অ্যান্ডি নাওমিকে নিয়ে কাছের একটি এয়ারলুকে ঢুকে পড়ে আর গেট বন্ধ করে দেয়, কিন্তু সেই ক্রিয়েচার তখন গেট ভাঙার চেষ্টা করতে শুরু করে। অ্যান্ডি তখন এয়ারলকের অপর পাশের কার্গো বিয়ারের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু নাওমি বলে, আমরা ভুল করে ফেঁসে গেছি, এই গেট ভেতর থেকে খোলা যায় না, এই সুইচ তো বাইরের দিকে, মানে যেখানে ওই ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। এদিকে ক্রিয়েচারটি গেট প্রায় ভেঙে ফেলেছে, এখন আর কিছু করার নেই। তারা দুজন বসে পড়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। তখন অ্যান্ডি নিজের পরিবারের কথা বলতে শুরু করে। সে জানায় একবার গাড়ি চালাতে গিয়ে তার ফ্যামিলি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেই দায় সে নিজেকেই দেয়। অ্যান্ডি বলে, গাড়িটা আমি চালাচ্ছিলাম, তাই ওরা নেই আজ। তখন নাওমি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, আজ আমি যদি বেঁচে থাকি সেটা শুধু তোমার কারণে, তুমি একজন সত্যিকারের ভালো মানুষ। ওরা আবেগপ্রবণ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে এবং শেষবারের মতো বিদায় জানাতে থাকে। ঠিক তখনই সেই ক্রিয়েচার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তখনই নাওমি লক্ষ্য করে অ্যান্ডির স্যুটে কিছু জোনাকি পোকা আটকে আছে। সম্ভবত যখন ওরা কেপ থেকে বের হচ্ছিল তখন ওগুলো তার পেছনে লেগে যায়। ক্রিয়েচারটি যখন গেট ভেঙে ঢোকে, নাওমি সেই জোনাকিগুলো ক্রিয়েচারের উপর ছুঁড়ে মারে, আর তখন সেই জোনাকিগুলো ক্রিয়েচারের উপর হামলা করতে শুরু করে। এই সুযোগে ওরা দৌড়ে গিয়ে বাইরে সেই সুইচটি টিপে দেয়, যার ফলে কার্গো বেতে যাওয়ার দরজা খুলে যায়। দুজনেই দৌড়ে কার্গো বের দিকে যেতে থাকে, কিন্তু তারা সামনে যেতে পারে না, কারণ ওরা এক উঁচু জায়গায় ছিল। তাই অ্যান্ডি ক্রিয়েচার আসার আগেই গেট বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে গেট বন্ধ হয় না। আর তখনই ওরা দুজনেই ক্রিয়েচারদের সঙ্গে নিচে পড়ে যায়। ওই ক্রিয়েচার ওদের ঠিক সামনে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই অ্যান্ডির চোখে পড়ে নাওমি পড়ে যাওয়া স্যুট রিপেয়ারিং স্প্রে। সে সেটা তুলে নিয়ে সরাসরি ক্রিয়েচারের মুখে ছুঁড়ে মারে, আর স্প্রেটা ক্রিয়েচারের মুখে লেগে ওটা সম্পূর্ণরূপে আটকে যায়। এই সুযোগটাই কাজে লাগিয়ে তারা দুজন পালাতে শুরু করে, কিন্তু ক্রিয়েচার নিজের অবস্থান সামলে নিয়ে দ্রুত ফিরে এসে তাদের পেছন থেকে তাড়া করতে শুরু করে। এক জায়গায় এসে তারা দুজনেই পড়ে যায়। তখন অ্যান্ডি জীবন বাঁচানোর জন্য নাওমি সেই ক্রিয়েচারটিকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করে। নাওমি বলে, আমাদের এটা মারতেই হবে, আমি এর মনোযোগ ঘোরাবো, তুমি কোনো উপায় বের করো মারার। এই সময়ে অ্যান্ডি কয়েকটা পট দেখতে পায়, যেগুলো সম্পূর্ণ ঠিকঠাক, কোনো ক্ষতি হয়নি। সেগুলো দেখে অ্যান্ডির মাথায় একটা আইডিয়া আসে। সে পটের ওপর উঠে যায়, যেখানে এক পট ওপরের দিকে স্থির ছিল। অ্যান্ডির পরিকল্পনা হলো এই পটটি ক্রিয়েচারের ওপর আঘাত করতে লঞ্চ করা। অ্যান্ডি নাওমিকে নিজের পরিকল্পনা বলে, কিন্তু নাওমি তখন বড় কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে বাঁচতে দৌড়চ্ছিল। তাই নাওমি অ্যান্ডিকে বলে, তুমি কার্গো বেতির সব আলো বন্ধ করে দাও, কারণ ওই ক্রিয়েচার অন্ধকারে ভালো দেখতে পারে না। ঠিক তখনই এক জায়গায় ক্রিয়েচার নাওমির ওপর আঘাত করে। এখন সে তার দিকে এগোতে শুরু করে। তখন অ্যান্ডি সমস্ত লাইট বন্ধ করে দেয়, যাতে ক্রিয়েচার ঠিক মতো দেখতে না পারে। ক্রিয়েচার নাওমির দিকে এগোচ্ছে, এটা দেখে নাওমি খুব ভয় পায়। কিন্তু হঠাৎ চোখে পড়ে ওপরের একটি বাক্সের দিকে, যার নিচ থেকে ভাঙা ছিল। নাওমি ক্রিয়েচার আসার আগেই সেই বক্সের মধ্যে ঢুকে যায়, সেখানে সে প্রাণে বাঁচে। এদিকে অ্যান্ডি পট চালু করার চেষ্টা করে, যাতে সেটা লঞ্চ হয়ে ক্রিয়েচারের ওপর আঘাত করতে পারে। কিন্তু অ্যান্ডি দেখতে পায় বিদ্যুৎ চলে যাওয়ায় পট চালু হচ্ছে না। সে আবার বিদ্যুৎ চালু করার চেষ্টা করে। তখন লিওনার্ড বলে, এটা চালু হতে 15 মিনিট সময় লাগতে পারে, কিন্তু অ্যান্ডির কাছে এত সময় নেই। লিওনার্ড বলে, তুমি তোমার স্যুটের ব্যাটারি দিয়ে এটা চালু করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে পটের ভিতরে বসতে হবে। মানে অ্যান্ডিকে পটের ভিতরে বসে নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই ক্রিয়েচারের ওপর লঞ্চ করতে হবে। কিন্তু অ্যান্ডি রাজি হয়ে যায়। সে পটের মধ্যে বসে স্যুটটি পটের সঙ্গে যুক্ত করে। এখন পট লঞ্চের জন্য প্রস্তুত। সেই সময় নাওমিকে দেখি সে নিজের ওপর লাইট জ্বালিয়ে ক্রিয়েচারকে পেছন থেকে টেনে আনছে, যাতে অ্যান্ডি সেই পট ক্রিয়েচারের উপর লঞ্চ করতে পারে। সঠিক সময় অ্যান্ডি পট লঞ্চ করে। এই মুহূর্তে অ্যান্ডির মনে তার পরিবারের সেই মুহূর্তে ভেসে ওঠে, যেখানে গাড়ি দুর্ঘটনায় সে তাদের হারিয়েছিল। তারপর দেখি পট সরাসরি ওই ক্রিয়েচারের উপর আঘাত করে, যার ফলে ক্রিয়েচার মারা যায়। নাওমি দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু দেখে যে অ্যান্ডি পটের ভিতরে ছিল। নাওমি এগিয়ে গিয়ে তাকে সামলে তোলে, কিন্তু অ্যান্ডি চোখ খোলে না। নাওমি অ্যান্ডির মৃত্যুকে ভাবতে ভাবতে কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ অ্যান্ডি চোখ খুলে ফেলে। আসলে সে শুধু অচেতন ছিল। জীবিত দেখে নাওমি খুব খুশি হয়। এরপর তারা লক্ষ্য করে যে সকাল হয়ে গেছে।
অ্যান্ডি বলে, ডোয়েনের তৈরি যন্ত্র থেকে আমি পৃথিবীতে একটি সংকেত পাঠিয়েছিলাম, কয়েক বছরে রেস্কিউ টিম আসবে, ততক্ষণ আমাদের এখানে বেঁচে থাকতে হবে। আর এই দৃশ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আবার এমন কোনো মজার মুভি নিয়ে আসব। ততক্ষণের জন্য বিদায়।